নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে তো সার্জিও ঘোষের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। এখন এই বৈঠক মানেই তো এখন তারেক রহমানের অবস্থা খারাপ। তিনি তো ঝাড়ে বসে আছেন। আগে দূর থেকে দেখেছিলাম একটা ঝাড়, এখন দেখছি না তিনটে ঝাড়। আমি আপনাদের পরপর বলে যাচ্ছি যে কত দিকে পেঁয়াজ মেরে রেখে দিয়েছেন আমাদের তারেক রহমান সাহেব। এখন এই পেঁয়াজগুলো থেকে বেরোবেন কি করে? এক হচ্ছে তো আমাদের যাওয়ার সময় মহান দেশপ্রেমী ইউনূস যাওয়ার 10 তারিখ বা 12 তারিখ যাওয়ার 3 দিন আগে 9 তারিখে একটা গোলামি চুক্তি করে গেলেন। সেই চুক্তি অনুযায়ী কিন্তু মানে চুক্তির বাইরে কাজ করলে আমেরিকা প্রশাসনে চুক্তির বাইরে কাজ করলে ইন্ডিমিনিটি বলে কিছু নেই। ফলে আমরা চুক্তি করে দিলে ইন্ডিমিনিটি আমরা করে দিলাম, ওসব চলবে না আমেরিকার সঙ্গে। তা এখন এই যে চায়না উনি গেলেন, এতগুলি সমঝোতা পত্রে সই করলেন, চুক্তিতে সই করলেন, তিস্তা থেকে শুরু করে এবারে আপনার ওখানে ইকোনমিক জোন অবধি সব তো দিয়ে এলেন। আবার চুক্তি করে রেখে দিয়েছেন পশু খাদ্য থেকে আপনি মানে যুদ্ধাস্ত্র পর্যন্ত সব কিনবেন আমেরিকা থেকে, খাদ্য পণ্য তেল যা যা আছে সবকিছু। মানে আমেরিকার করদরাজ্য। আপনি তো এখন আমেরিকার জেলে বন্দি। তার জেলে বন্দি আসামি এই চুক্তি করে কি করে? প্রথম তো এই উত্তর আপনাকে দিতে হবে। এ তো গেল আপনার প্রথম জট। এই যে আমি বলছি দর্শক, একটা যদি আমি ভুল বলি আপনারা আমার সমালোচনা করবেন, কঠোর সমালোচনা করবেন। দ্বিতীয় জট সেটা হচ্ছে চীন এবং ভারতের মধ্যে সম্পর্কের টানাটানি। এখানে ভারত, চীন, রাশিয়া একটা ত্রয়ী শক্তি, যারা নিজেরা গাঁটছড়া বাঁধার চেষ্টা করছে। কিন্তু সেখানে চায়না, তারা বিস্তারবাদী, তারা সবসময় বিস্তার করতে চায়। সে আমাদের অরুণাচলও এখনো আছে। এখন এখন বর্ডার ডিসপিউটটা বন্ধ হওয়ার পর এখন যে যার জায়গায় ফিরে গেছে, এখন আর হচ্ছে না। 2 বছর আগে অব্দি হয়েছিল, গালওয়ানো হয়েছিল, সে তো আপনারা সব খবর টবর রাখেন। এই যে ভারতকে উপেক্ষা করে, আমেরিকাকে উপেক্ষা করে তিনি চীনের কোলে গিয়ে বসলেন, তার সদুত্তর তো তাকে দিতে হবে। দ্বিতীয় যেটা বলছিলাম, এবার যদি চীনের কোলে উনি যান, তাহলে এক আমেরিকা খেপবে, 2 হচ্ছে ভারত খেপবে। এর মাঝে আবার ইসরায়েলের আপনার ওই পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বেড়ে দিয়েছেন আপনাদের মৌলবাদীদের খুশি করার জন্য। তাতে কি হলো? তাহলে আপনারা ইরানকে সাপোর্ট করলেন, খুব ভালো কথা। ইরান আপনারা কি দেবে না দেবে আমি জানি না, কোনো প্রতিশ্রুতি হয়েছে বলেও আমি জানি না। শুধু জেহাদিদের সাপোর্ট করার জন্য নিজের দেশকে এতটা বিপদে ফেললেন। আর আমেরিকার বন্ধু হচ্ছে ইসরায়েল এবং ভারতের বন্ধু ইসরায়েল। এবার ইসরায়েল ধীরে ধীরে, আমি সে ভিডিও আপনাদের দেখিয়েছি, দরকার হলে শেষে একবার জুড়ে দেবো, সেই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিও শেষে ওই ভিডিওটা আমি লাগিয়ে দেবো, আমাদের টিভিতে কি বলছে সেটাও আপনারা দেখে নেবেন। ব্রিক্সের যে মিটিং, তিনি যদি সেটা অ্যাভয়েড করেন তাহলে পরে খুব মুশকিল। ভারত আরো গলা চেপে ধরবে। আর যদি আসেন তাহলে আমেরিকা খেপবে।
তাহলে তুমি আমেরিকার সঙ্গে একে চীনের সঙ্গে গদ্দারি করলে যোগ দিয়ে, আবার তুমি ব্রিক্সে যাচ্ছ, যেটা সব থেকে ভয়ের ব্যাপার আমেরিকার, সেইখানে সব মিলিয়ে তালগোল পাকিয়ে গেছে। আমি বলছি না, পুরো লেবড়ে দিয়েছে। কে বুদ্ধি দিচ্ছে আমি জানি না, তবে ল্যাবড়ানো বুদ্ধি দিচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগাবেন শেখ হাসিনা। আমি বরাবরই বলেছি, আমি সেপ্টেম্বর বলছি, কিন্তু এর মধ্যে ক্যামোফ্লেজিং আছে। মনে পড়ছে এই বলেছিলাম, এর মধ্যে ক্যামোফ্লেজিং আছে। সেটাই আস্তে আস্তে বেরোলো যে উনি বলেছেন সবাই রেডি থাকো, যে কোনো মুহূর্তে সুযোগ এলেই আমরা ঢুকে যাব। এই যে ক্যামোফ্লেজিং, এটা আরো বিপদে ফেলে দিয়েছে। উনি ভাবছেন যে 12-13 তারিখে ব্রিক্সের মিটিং আছে, আমি যদি চলে যাই তাহলে পরে ওই সময় যদি শেখ হাসিনা পুট করে ঢুকে পড়ে তাহলে কি হবে। আবার যদি নাও যাই তাহলে পরে ভারত আমার গলা টিপে ধরবে। এবং ইসরায়েল, তাকে তো আপনি ছটিয়েছেন এক্সেপ্ট ইসরায়েল বলে, তার মানে আপনি ইরানকে সাপোর্ট করলেন। সব মিলালে যা দাঁড়াচ্ছে, চালে ডালে মশলায় একেবারে আলু ফালু দিয়ে পুরো খিচুড়ি বানিয়ে দিয়েছেন। এবার খিচুড়ি থেকে আপনি উদ্ধার পাবেন কি করে? সাহায্য করতো আজকে আপনার চামড়া ছাড়াবে। দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক এবং খলিলুরের সঙ্গে যে বৈঠক হয়েছে, খলিলুরকে তিনি কম কথা, মানে আমাদের দীনেশ ত্রিবেদী কিন্তু শোনাননি। উনি কিন্তু বলেছেন আমাদের জল নিয়ে, যখন খলিলুর বলেছিল জলটা দেখতে হবে গঙ্গা পান চুক্তি, তখন উনি বলেছেন রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। এটা কিন্তু প্রথম বলেছিলেন জয়শঙ্কর ইউনাইটেড নেশনে দাঁড়িয়ে এক প্রশ্নের জবাবে। তিনি পরিষ্কার বলেছিলেন রক্ত আর জল দুটো একসঙ্গে বইতে পারে না। সেটাই রিপিটেশন করেছেন আমাদের দীনেশ ত্রিবেদী। অর্থাৎ গঙ্গা চুক্তি আপনাদের গঙ্গার জলে গেছে, আপাতত গঙ্গা চুক্তিভুক্তি হবে না। আর সময়টাও পেরিয়ে গেছে, সামনে আসছে গ্রীষ্মকাল। আপনার কথা ছিল আপনি এসে ফেব্রুয়ারি মার্চে, এই বছরের ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করলে পরে জুনের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যেত। আপনার এগ্রিমেন্টটা যাই হোক না কেন, আপনার পটকে পাটকে হলো ইন্ডিয়ার সঙ্গে আপনার এগ্রিমেন্টটা আমরা, আপনি আবার কোর্টে যাবেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবেন। কি হবে? পাকিস্তানে তো গেছে, আমরা আছি ওপরের দিকে। আমরা বলছি আমরা নিজেরাই জল পাচ্ছি না, তোমার কি জল দেবো? আগে তো আমি নিজে খাই, তারপর তো আর লোককে খাওয়াবো। আমার জল আমি নিজের জনগণ, 140 কোটি আমার জনগণ, তার জনগণকে লাগবে, আমি 18 কোটিকে দিতে পারবো না। আপনি কি করবেন? আপনার কিছু করার নেই। তাহলে আপনাকে যেটা করতে হবে এখন, সবার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে গেলে একেবারে মোদিজির পায়ে ড্রাইভ দিয়ে দিন। আপনাকে সেই ড্রাইভ দিতেই হবে। আমি বলছি আপনাকে, আজ হোক 2 মাস বাদে হোক, নরেন্দ্র মোদীর পায়ে আপনাকে ড্রাইভ দিতেই হবে, নইলে এই সংকট থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ওই মালদ্বীপের প্রেসিডেন্ট দেখেছিলেন না, তিনি খুব লাফালাফি করতেন। তিনি তো প্রথম ইন্ডিয়া বয়কট শুরু করেছিলেন, তারপরে তো আপনার ইন্ডিয়া বয়কট শুরু হলো। তারপর নাকে খড় দিয়ে এলো, এসে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তারপর সব সমস্যা মেটালো। আপনাদেরও তাই করতে হবে। কিন্তু আমেরিকা আপনার কি হাল করে আগে সেইটা দেখুন। ওখানে কোনো ইনডিমনিটি নেই, বললাম না, ওখানে কোনো ইনডিমনিটি নেই। আপনার ওখানে আপনার কঠিন শাস্তি পেতে হবে। এবং ওই ক্লজে আমি শুনেছি, আমি তো দেখিনি, ওই ক্লজে নাকি এক জায়গায় লেখা আছে যে এই চুক্তি ভঙ্গ করলে 100 ট্রিলিয়ন ডলার, $100 ট্রিলিয়ন
মানে চুক্তি ভঙ্গের খেসারত দিতে হবে, আর নইলে এই দাও ওই দাও সেই দাও সব লিখে দাও, পারলে পুরো দেশটা লিখে দাও। সেটা করলেও আবার এখানে ওখানে তিনটে শক্তি মিলে আপনাকে মেরে সব শেষ করে দেবে। রাশিয়া, চায়না, আমেরিকা তিনটে শক্তি মিলে আপনাকে শেষ করে দেবে। তাহলে আপনি যাবেন কোথায়? একটা উন্নয়নশীল দেশকে আপনি এবং আপনার পূর্বসূরি ইউনূস কোন জায়গায় নিয়ে এসছেন ভাবুন। মানুষ কিন্তু খেপছে, সেই পালসটা ধরতে পেরেছেন শেখ হাসিনা। তার জন্যই উনি বলেছেন আমি যাব। মানুষ বড় কাঁদছে, তাই আমি যাব মানুষের পাশে। হয়তো আক্ষরিক অর্থে তিনি বলেননি, কিন্তু তার কথাটা বোঝা যাচ্ছে যে তিনি বলতে চাইছেন দেশের মানুষ বড় কাঁদছে, আমি যাব তাদের কাছে। সুতরাং আপনি এখন সাহায্যের হাত থেকে বাঁচার কি করে চেষ্টা হয়, আমেরিকা কি করে সন্তুষ্ট করবেন, চীনকে কি করে দূরে রাখবেন, ইসরায়েল কি করে সন্তুষ্ট করবেন, আর এই কাজ থেকে কি করে বাঁশঝাড় থেকে নামবেন, সেই নিয়ে আপনি এখন ভাবুন। কালকে আপনার যে ট্রিটমেন্টটা হবে আজকে, কালকে আমি সেইটা নিয়ে পড়বো। তারেক সাহেব নির্বাচনের 3 দিন আগে ইউনূস সাহেব একটা চুক্তি করে গেলেন, যেটা আসলে তারেক সাহেবের এখন আর কিছু করার নেই, হয়তো বা আছে খুব সামান্য, কিন্তু করার নেই। এর ভিতরে এই যে কূটনীতিকরা যখন বাংলাদেশে হঠাৎ করার নেই কেন বলছো? উনি বলতেই পারেন যে দিস এগ্রিমেন্ট ওয়াজ ডান বাই এন ইন্টারিম গভর্নমেন্ট, আই এম এন ইলেক্টেড গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষ এই চুক্তি চায় না, এবং অলরেডি সেটা নিয়ে যথেষ্ট ডেমনস্ট্রেশন ইত্যাদি হয়েছে চট্টগ্রামে বিভিন্ন জায়গায়। তো উনি বলতেই পারেন, উনি সাহস করে সেটা বলবেন কিনা কেন? ওই বললাম যে ওনার একটা জমি এদিকে চীন চাকু ধরে আছে, এদিকে আমেরিকা চাকু ধরে আছে। না, আপনি নিশ্চিত 3-4 দিনে কিছু ঘটনা প্রবাহ দেখছেন বাংলাদেশে। এনসিপি, এই যে ন্যাশনাল কমেডি পার্টি, এটা বিভিন্ন জায়গায় যাচ্ছে, মারামারি হচ্ছে, মনে হচ্ছে তারা ন্যাশনাল কমেডি পার্টি না ন্যাশনাল চোর পার্টি সে তো জানি না। যাদের কালকে ভাত খাওয়ার পয়সা ছিল না 300 টাকা দিয়ে, তাদের আজকে 8,000 কোটি টাকা 7,000 কোটি টাকার মালিক এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ের মতো। এরা তো ন্যাশনাল চোর পার্টি। ইউনূস নিজেও চোর, ও চোরদের চিফ আর কি, হি ইজ দ্য চিফ। ওরা চুক্তি নিয়ে বলছে না, কোনো কিছু নিয়ে কোনো আলোচনা নাই, তারা কি ভেজাল লাগায় রাখছে সারা দেশে। সেম ঘটনা একই সময় আজকে 4-5 দিন। এদিকে জামাত নেতাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে, ওনাদের নেতারা মেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে। এই ঘটনাগুলোর কারণটা কি? এগুলো সব করে কি মানে যে আমেরিকানরা আসছে এখানে অন্য কিছু ঘটানোর পায় তারা নাকি? এখানে নানা রকম লোক নানা রকম খেলা খেলছে। আমেরিকা চাইছে জামাত এনসিপি কে ব্যবহার করে তারেক সাহেবের উপর প্রবল চাপ সৃষ্টি করবে, যাতে উনি ইউনূসকেও মেনে নেন রাষ্ট্রপতি হিসেবে, আর উনি ওই চীনের প্রকল্পটা থেকে পিছিয়ে আসেন। এদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। আর তারেক সাহেবও নিশ্চয়ই চাইছে এদের চাপটাকে ডিফ্লেক্ট করে ওদেরকে পাল্টা চাপে রাখা। এই খেলাটা চলছে, মানে একটা ডোমেস্টিক পলিটিক্সে একটা দাবার খেলা চলছে, যে দাবার বোড়েগুলি চাল দিচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়াররা। বললাম তো, ইটস এ বিগ গেম, ইটস এ গ্রেট গেম ইস্ট। আমার বন্ধু বার্টি লিটনারের একটা বই আছে এই অঞ্চলকে নিয়ে, মায়ানমার বাংলাদেশ নিয়ে, উনি অনেক বছর আগে লিখেছিলেন, হ্যাঁ, গ্রেট গেম ইস্ট। এবং ওর অনেক মেটেরিয়াল আমি দিয়েছিলাম, তার জন্য বইতে আমার কৃতজ্ঞতা। তো আমি বার্টিলকে সেদিন বলছিলাম যে নাও দিস গ্রেট গেম ইস্ট ইজ বিগিনিং টু হ্যাপেন। বলছে আই টোল্ড ইউ দিস উইল হ্যাপেন এট সাম স্টেজ। সেটা অনেক আগেই দেখতে করেছে, কিন্তু সরকারের প্রচন্ড চাপ আছে। শেখ হাসিনার কোনো নিউজ বাংলাদেশে দেওয়া যাবে না। আন্তর্জাতিক কেন ভাই? শেখ হাসিনা শেষ হয়ে গেছে, দাফন হয়ে গেছে আওয়ামী লীগ, তো এত শেখ হাসিনাকে ভয় পায় কেন এরা? হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি যে হঠাৎ কেন আন্তর্জাতিক মিডিয়া। দেখো, আমি দুটো ব্যাপার তোমায় বলবো। মানে শেখ হাসিনা এই হুঙ্কারটা দেওয়াতে বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে একটা মনোবল বেড়েছে, একটা আপা আসছে, নেত্রী আসছে।
কিন্তু আমি আবার একটা জিনিস জানি না, আমার একটু মানে খানিকটা মিলিটারি এডুকেশনের ফলে, যে দুশ্মনকে কেউ জানান দিয়ে মারে হ্যাঁ আমি আসতেছি, এটা কতটা শেখ হাসিনা সঠিক কাজ করছেন আমি জানি না। হয়তো উনি ওনার দলকে উজ্জীবিত করার জন্য এই কাজটা করছেন, কিন্তু একেবারে নির্দিষ্ট আমি আসতেছি এটা বললে রে, একেবারে নির্দিষ্ট টাইম দিচ্ছে কেন? এটা জবের থেকে উনি বলেছেন, আমি জানি আওয়ামী লীগের উপর আবার ব্যাপক ধর পাকড় ইত্যাদি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। গভর্নমেন্ট নার্ভাস হয়ে গেছে, কেন মুখে এরা যত বড় বড় কথাই বলুক যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, আওয়ামী লীগের নাম শুনলে এদের রাত্রে ঘুম নষ্ট হয়ে যায় আর জামা কাপড় মানে হলুদ হয়ে যায়, বুঝতেই পারো। এর জন্য শেখ হাসিনা হুঙ্কারটা হয়তো দলকে উজ্জীবিত করার জন্য দিয়েছে, এটা করে খানিকটা চাপও যাতে সরকারের উপর আসে যে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তোলো, নালে আওয়ামী লীগ একটা জোরালো আন্দোলনের দিকে যাবে। কিন্তু এই যে মানে কিছু আওয়ামী লীগেও তো ছাগলের অভাব নেই, কিছু ছাগল আছে, ওই একটা ছাগল হচ্ছে ওই আনোয়ার চৌধুরী, আর আমরা আপার সাথে 20টা বিমান চার্টার করে নিয়ে ঢুকবো। আরে মিয়া তুমি যে চিৎকার করে এগুলি বললা, তো তোমার বিমানকে তো ঢাকা এটিসি ল্যান্ডিং পারমিশন দেবে না, তখন ওই বিমানগুলি বাধ্য হয়ে ওর তেল ফুরিয়ে আসবে, তখন ওগুলি কলকাতা আগরতলার মতো বিমানবন্দরকে ল্যান্ড করবে। এগুলি অগ্রিম হইচই, মানে এদের এই যে লম্পজম্পটা এত বেশি, এটা আমি মনে করি যে এরা মানে খুবই ভুল কাজ করছে। এই আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী লোকজন, এরা হয়তো নেত্রীকে দেখানোর জন্য আমরা কত বড় বাহাদুর। আরে অত বাহাদুর হলে দেশে বেরিয়ে গিয়ে মাস্তানি করো না, দেখি না, দেশে বেরিয়ে গিয়ে আন্দোলন করো, 1-1.5 লাখ লোক নিয়ে মিছিল মিটিং করো না, এইসব না লন্ডনে বসে থেকে লম্পজম্প 20টা প্লেন চার্টার করে আমরা নেত্রীর সাথে ঢুকবো। এখন ঢোকো না, ঢুকে ক্ষেত্রটা তৈরি করো নেত্রীর জন্য। তো এই লোকগুলি মানে হ্যাঁ 6 মাস আগে ঢোকো, ক্ষেত্রটা তৈরি করো। আর এরা বাইরে বসে বড় বড় কথা বলছে, আর এদের এই বড় বড় কথার জন্য দেশের ভেতরে যারা কর্মীরা রয়েছে, নেতারা রয়েছে, তারা বিপদে পড়ছে। ধর পাকড়, আবার নতুন করে মামলা হামলা এইসব শুরু হচ্ছে। এগুলি মানে এইসব লোক তো ফালতু লোক, এরা বাইরে বসে বড় বড় কথা বলছে নেত্রীকে খুশি করার জন্য। হ্যাঁ, এই বিশেষ করে এই যে আমি 20টা বিমান নিয়ে যাবো, আর তুমি অগ্রিম বলে দিলে 20টা বিমান নিয়ে যাবা, তুমি কোন পথে যাবা? তুমি কোন পথে দুশ্মনকে হামলা করতে যাচ্ছ আগে থেকে বলে দিবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। 20টা বিমান উনি পাবে কিনা, চার্টার করার জন্য 20টা বিমান আছে নাকি ওনার? সেটা তো ওনার না, এই প্রাইভেট হয়তো কারো থেকে ভাড়া নিতেই পারে, চার্টার সার্ভিসেস তো আছেই, সেটা নিতেই পারে। সেটা না, সেটা না, টাকা পয়সা এদের আছে, অনেক আওয়ামী লীগের নেতার হাতেই অনেক টাকা পয়সা আছে, সেগুলিও আমরা জানি। কিন্তু এগুলি আগের থেকে অগ্রিম হুঙ্কার দেওয়ার কোনো অর্থ আছে নাকি আমি তো বুঝি না। ইভেন শেখ হাসিনারও মানে আমি ডিসেম্বরের মধ্যে আমি ফিরবো, দেশে ফিরবো ইনশাল্লাহ, দ্রুত দেখা হবে, হ্যাঁ এইটুক বললেই তো যথেষ্ট, লোকজন চা আমি একদম এই তারিখের মধ্যে ফিরবো, অগ্রিম বলার দরকার কি? আর তার মধ্যে এরা, আপনার কি মনে হয় যে সার্জিও গোট্টোর যারা এখন বাংলাদেশে গেছে তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিষয়ে কোনো কথা বলতে পারে তারেকের সাথে? ন্যাচারালি এরা তো শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না, না না, এরা যাতে শেখ হাসিনা দেশে ফিরতে না পারে সেটা আটকাবার জন্য নানা রকম ফন্দি ফিকির তো এরা করবেই। কারণ আমি জানি যখন মার্কো রুবিও এখানে এসেছিলেন ইন্ডিয়াতে, তখন এই ব্রেন ক্রিস্টেনসন হ্যাড কাম টু দিল্লি, যাওয়ার সময় কলকাতাতে ওদের কনসুলেটে মিটিং করেছে, আমার ওখানে লোকজন আছে, তো পরিষ্কারই বলে গেছে যে আওয়ামী লীগের উপর নজর রাখো, আওয়ামী লীগকে নিয়ে ইন্ডিয়া কি করতে চাইছে সেটা নজর রাখো। ওদের একটা ধারণা যে শেখ হাসিনা এত বড় হুঙ্কার হ্যাঁ নিজের থেকে দিচ্ছে না, নিশ্চয়ই ইন্ডিয়া ওনার সাথে মিলে একটা কোনো প্ল্যানিং করেছে, তো ব্যাপক আরে আওয়ামী লীগের লোকজন ঢোকাবে, ব্যাপক আন্দোলন টান্দোলন, এইসব জিনিস তো ভয় পাচ্ছে। রাজপথে আওয়ামী লীগকে সবাই ভয় পায়, আওয়ামী লীগের তো নিজের লোকজনের জন্য আওয়ামী লীগ ডুবেছে না। আওয়ামী লীগ যদি 3 অগস্ট 4 অগস্ট ওই 2024-এ ছাত্রলীগ যুবলীগ এদের মাঠে নামাতে পারতো, নিজের গণসংগঠনকে মাঠে নামাতে পারতো, স্বেচ্ছাসেবক লীগ, তাহলে এই 10-50 হাজার লোক দিয়ে কি সরকার ফেলা সম্ভব হতো? সেখানে এই দরবেশের মতো বদমাইশ কিছু লোকজন আর ওয়াকার, একটা বিট্রিয়ার বুবু বলে এখন ওনার স্ত্রীকে দিয়ে ফোন করেন শেখ হাসিনার কাছে দিল্লিতে, ও তো সব দিক খোলা রাখছে না, ওদিকে উনি আল আজ হয়ে জামাতকেও ফিটিং করছেন, আর এদিকে ওনার বেগমকে দিয়ে বুবু টুবু বলে শেখ হাসিনাকে ফিটিং করছেন, কেন শেখ হাসিনা রাত্রি হয় ওর বউ,
হ্যাঁ, ফুফুর মেয়ের জামাই উনি। তো এই ওয়াকার আর এই সালমান রহমান টহমান যারা নিজেরা ক্ষমতা পেতে চেয়েছিল, তাদের জন্য তো শেখ হাসিনা ডুবেছে। আশা করি শেখ হাসিনা এটা আজকে বুঝবেন। উনি তো এদের ব্যাপারে অন্য ছিলেন এবং উনি এদের জন্য ডুবেছে। শোনো, আওয়ামী লীগকে কেউ বাইরের লোক এসে ডোবাতে পারে না। 75-এ বঙ্গবন্ধুর হত্যা আওয়ামী লীগের নিজের লোকজন জড়িত ছিল, এই খন্দকার মুস্তাকের মতো লোকজন, মাহবুব আলম চাষির মতো লোকজন। তো শেখ হাসিনা তার আব্বা যে ভুলগুলি করেছিল, সেও সেই ভুলগুলি করেছে। ওনাকে তো বারবার মানা করা হয়েছিল যে এই দরবেশ, আরে আমরা আসল অনেক দরবেশ দেখেছিলাম, নকল দরবেশ ফরবেশ, এদের উপর ভরসা করে না। এই লোক পাকিস্তানের লোক, আমেরিকার এজেন্ট। হি ইজ প্ল্যান্টেড ইন ইউর হাউস টু ইনফর্ম দেম। এখন আশা করি উনি ওনার চোখ খুলবে। উনি তো দাদা, এখনো মানে